আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মঞ্জুর আলম পান্না। জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, অনেক শুভেচ্ছা। জনাব মঞ্জুর আলম পান্না, আপনি দেখছেন নির্বাচন যত ঘনিয়ে আসছে, মানে এখনো আমি জানি না নির্বাচন হবে কিনা, তবে যেহেতু নির্বাচন না হওয়ার কোনো ঘোষণা পাইনি, আহ, আমরা ধারণা করে নিতে চাই, বিশ্বাস করতে চাই যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আগামী মাসে হয়তো আর দু একদিন পরে আগামী মাস শুরু হবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়তো বা তফসিল ঘোষণা করা হবে। যদি সেরকম হয় তাহলে নির্বাচনী মাঠ কিন্তু গরম। জামাত তো অনেক আগে থেকেই তাদের, আমি যতটুকু শুনেছি সেদিন জামাতের একজন নেতা বলছিলেন যে তাদের প্রার্থীরা নাকি প্রত্যেকটা ভোটারের কাছে একবার, প্রত্যেকটা ভোটারের যে বাড়িতে একবার করে তারা গিয়েছে, অলরেডি এক দফা গিয়েছে, এখন তাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে। তার মানে তারা নির্বাচনের জন্য বেশ উঠে পড়ে লেগেছে। বিএনপিও তার কিছু আগাম প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিছু জায়গায় এই ঘোষণাকে নিয়ে মারামারি হচ্ছে, আবার কোথাও আবার নির্বিঘ্নেও চলছে। এর মধ্যে আমরা দেখলাম যে সবচেয়ে আলোচিত যে দলটা, যেটা নিয়ে মানুষের নানা ধরনের, কেউ বলছিল ফাঁপানো বেলুন, কেউ বলছে অনেক কিছু, অনেক বিশেষজ্ঞ আসছিল, সেই এনসিপি। এনসিপিও যেন নতুন একটা জোটের কথা গতকালকে দেখলাম তারা বললো, সম্ভবত 4টা দলকে নিয়ে তারা একটা জোট করতে যাচ্ছে। তার মধ্যে আপনার এই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যেটা আছে, এবি পার্টি এবং আপ বাংলাদেশ, এরা নিয়ে নাকি একটা জোট করবে। তো এই নতুন এরকম জোটগুলিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন এই জোটটাকে? ভাই, প্রথমত আমি একটু বলে নিই, আপনি আমাকে একটা বিশেষণ ইউজ করেছেন, অ্যাডজেক্টিভ ইউজ করেছেন আমার আমার পেশাগত যে তার সাথে বিশিষ্ট সাংবাদিক। আমি বিশিষ্ট মোটেই নই, আমি সাংবাদিক বা সংবাদকর্মী। আর কথা হচ্ছে, আমি যদি বিশিষ্ট হই তাহলে আপনার নামের সাথে কোন বিশেষণ যোগ করবো, সেটা হচ্ছে প্রশ্ন। দেখুন, এখন কথা হচ্ছে যে না না, এমন এখানে একটা অনেক। ব্যাপারে বলি, এটা জি, একটু বলি, আলাপচারিতার ভঙ্গিতে বলি যে হ্যাঁ, হয় কি, যে সাংবাদিকের সঙ্গে কিছু একটা লাগায়, কেউ লাগায় সিনিয়র সাংবাদিক। এখন হ্যাঁ, হ্যাঁ। আপনার যতদিন ধরে সাংবাদিকতা করেন, এখন তো আপনাকে আমি জুনিয়র সাংবাদিক বলতে পারবো না ভাই, সময় হিসাবে বলতে পারবো না। হ্যাঁ, আপনার না, তো অন্তত দেখতে দেখতে কম আপনার হয়নি, সামনে কিন্তু বসে অনেক আমি বছর হয়ে বিশিষ্ট গেছে। বা সিনিয়র নিশ্চিত হতে পারি না, আমি সাংবাদিক বা সংবাদ কর্মী। তাহলে আপনার নামের সাথে ঠিক আমি আছে, কি যোগ করবো? এটাকে আমি দেখুন, বিনয় হিসেবে দিলাম, বলেন, অসুবিধা নেই। আচ্ছা, এই যে জোট মহাজোটের খেলা আমরা অনেকদিন ধরে দেখছি। হ্যাঁ। অনেকগুলো জোট আমরা দেখেছি সেই 96 থেকে দেখছি জোট। তো এগুলো না কোনো কাজে দেয় না দিন শেষে। এবং দিন শেষে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, অথবা আমি যদি বলি অনেকের কাছে প্রিয় অথবা অপ্রিয় যেটাই হোক না কেন, আওয়ামী লীগ ভার্সেস এন্টি আওয়ামী লীগ। এখন যেহেতু এখানে এবার নির্বাচনে আওয়ামী লীগ না থাকার সম্ভাবনায় বেশি, যেটি দেখা যাচ্ছে যদি আমি কোনো তর্কে না যাই, সরকার যেভাবে হুম। এগোচ্ছে, হুম। সেখানে বিএনপি ভার্সেস অন্য সব কিছু হতে পারে, বিএনপি ভার্সেস। আর যে জোট, আপনি যে দলটির কথা বলছেন এনসিপি, ভাই এনসিপি কে আমরা বাঁচিয়ে রেখেছি, মিডিয়া বাঁচিয়ে রেখেছে, আর ডক্টর ইউনূস সাহেব বাঁচিয়ে রেখেছে। নচেত এই দলটির কোন অস্তিত্ব অন্তত এই যে 5ই আগস্টের পরে এখনো পর্যন্ত 15 মাস বা 16 মাস আলোচনায় রয়েছে। এটি আলোচনা মোটেই থাকতো না, মোটেই থাকতো না। এটি আমাদের সুবিধার্থে, মিডিয়ার সুবিধার্থে মোটামুটি তারা এটিকে বাঁচিয়ে রেখেছে তার নিজ স্বার্থে, মিডিয়ার স্বার্থে। আর ডক্টর ইউনূস তো তার নিজের স্বার্থ আছে, তাদের উপর ভর করে টিকে আছে এখনো পর্যন্ত। ডেভিড বার্গম্যান, আমি ঠিক এই মুহূর্তে এক্সাক্ট আপনাকে বলতে পারবো না যে এই জরিপটা কোথায়। গত পরশুদিন বা 2 দিন আগে প্রথম আলোতে ডেভিড বার্গম্যানের একটি লেখা ছাপা হয়েছে, সেখানে তিনি এই জরিপের কথা বলছিলেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে তাহলে কে কাকে কতটা ভোট দেবে, মানে মানে কে কতটা ভোট পাবে, কোন দল। সেখানে দেখানো হয়েছে যে বিএনপি 15%, আহ জামাত হয়তো এখানে বলেছে 10%, এনসিপির ক্ষেত্রে বলা হয়েছে 2 বা 3%, যদি আমার কোনো ভুল না হয়ে থাকে। এবং 30% মানুষ বলছে যে তারা কোন কোন দলকে ভোট দেবে এই মুহূর্তে বলতে চাইছে না। এই যে বলতে চাইছে না, একটা ভয়ের মধ্যে রয়েছে, তার মানে আমাদের বুঝে নিতে কোনো সমস্যা নেই
যে এই দলটি মানে এই গ্রুপটি কাদেরকে ভোট দিতে চায়, যেহেতু হুম, আওয়ামী লীগের নাম উচ্চারণ করা এই মুহূর্তে খুব কষ্টসাধ্য বিষয়। আমি ধরে নিলাম হুম, যে এই 30% আওয়ামী লীগের না, আমি তার অর্ধেক ধরলাম। তাহলে যদি অর্ধেক ধরি 15%, 15 আর আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হচ্ছে 10%, 15 আর 10 25, বিএনপি 15%। এটা ডেভিড বার্গম্যানের লেখা। জরিপটা কাদের আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। এখন আপনি বলুন যে এই জোট মহাজোটে খেলায় কি হবে। এনসিপির এনসিপি বলছে 300 আসনে তারা ভোট দিবে, মানে প্রার্থী দিবে। একটা আসনেও তারা জিততে পারবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ, এবং অনেক সিনিয়র পার্সন বলছেন যে তাদের প্রত্যেকেই বাজে মানে তাদের কি বলে ওটাকে, জামানত বাজেয়াপ্ত হবে। সো এখানে আর নতুন করে হিসাব নিকাশের কিছু নেই। জামাতের ভোট কিছুটা বাড়তে পারে, এটা সত্য কথা। আমি আপনাকে একটা কথা বলি, যা আওয়ামী লীগের 15.5 বছরের যে শাসনামল, সেই সময়টিতে 2009 সালে জামাতের রোকন সদস্য ছিল 15,000 সামথিং। দ্য ডিপ্লোমাট একটা পরিসংখ্যান দিয়েছিল 2024 নির্বাচনের আগে 2023 সেপ্টেম্বরে। তারা এটি আবার নিয়েছিল ডেইলি স্টার থেকে। ডেইলি স্টার আবার কোট করেছিল কয়েকটা গোয়েন্দা সংস্থার খবর থেকে, তথ্য থেকে, যে সেই সময়ে জামাতের রোকন সদস্য বেড়ে দাঁড়িয়েছে 73,000 সামথিং। তখন জামাত তার কার্যক্রম চালিয়ে গেছে। আওয়ামী লীগের মধ্যে একটা মানে একটা কি কি বলে এটাকে, স্বস্তির ভাব ছিল, তারা জামাতের রাজনীতি শেষ করে দিয়েছে, জামাত নেই। জামাতের রাজনীতি অন্য অন্য ধরনের, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। জামাতের যে 4% ভোট ছিল বা 5%, সেটা বেড়ে এখন 7, 8, 9, 10 সর্বোচ্চ। যদি এই নির্বাচন হয়, আপনি যেহেতু বলেছেন হবে কিনা আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ সংশয় রয়েছে, অবশ্যই সেটি আমি সবসময় বলে আসছি যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দিতে পারবেন কিনা সেটি আমি এখনো বলবো আমার সন্দেহের কথা। আর যদি হয়ে থাকে সেটি কিন্তু মেকানিজমে নির্বাচন হয় কিনা সেটিও আমাদের ভেবে দেখার বিষয়, যে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা, আওয়ামী লীগ বিহীন হলেও সেটি ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা সেটাও বিবেচনা নেওয়া দরকার। আরেকটা জিনিস আমি আপনি দেখছি যে আপনার এই জামায়াতের যিনি আমির আছেন, একটা শফিকুর রহমান, তিনি দুদিন আগে একটা কথা বলেছেন যে যদি গণভোট এবং নির্বাচন একই দিনে হয় তাহলে একটা ভোটের ক্ষেত্রে একটা জেনোসাইড হতে পারে। তো যদি আমি নিজে কনফার্ম না আসলে জেনোসাইডটা উনি কি অর্থে বলেছেন, তো জেনোসাইডটা যদি আমি গণহত্যা ধরি অথবা ব্যাপক সহিংসতা ধরি অথবা ব্যাপক মানে আপনার মানুষের প্রাণহানির ঘটনা অথবা রক্তপাত এগুলি ধরি, এবং উনি যদি জানেন যে আহ, গণভোট এবং নির্বাচন একই দিনে হলে জেনোসাইড হবে, তাহলে যদি এরকমই হয় যে যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলো, তাহলে কি তাহলে সেই জেনোসাইডে ওনারা অংশ নেবেন? আপনার কি মনে হয়? আহ উনি কথাটা মূলত বলেছেন যে নির্বাচনের জেনোসাইড হবে। তার মানে বাংলাদেশের বুক থেকে আমরা গত 15.5 বছর মানে 2024 5 আগস্ট পর্যন্ত 15.5 বছর হিসাব করি, নির্বাচন তো ছিল না কোথাও, হুম, নির্বাচন নির্বাসিত হয়েছিল। উনি নির্বাচনের জেনোসাইড বলতে আবার ওরকম কিছু বুঝিয়েছে যে বিশেষ কোনো শক্তি ক্ষমতায় আসবে আর এই দেশে কোনো নির্বাচন হবে না, এরকম বুঝিয়েছে কিনা আমি জানি না। আর আক্ষরিক অর্থে জেনোসাইড শব্দটা কেন তিনি ইউজ করলেন, আমি নির্বাচনের জেনোসাইড বাদ দিলাম, আমি যদি শুধু মানে সিঙ্গেল জেনোসাইড শব্দটা ধরি, আপনি যেটা বললেন, আর কোনো শব্দ না মাথায় আসেনি, কেন আসেনি? জামাতের সাথে তো জেনোসাইড শব্দটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, হ্যাঁ, একাত্তরে গণহত্যার শব্দটা। তা ওনাদের মাথায়, ওনাদের মননে, ওনাদের চিন্তায়, ওনাদের ভাবনায় কি সবসময় এই জেনোসাইড শব্দটাই রয়েছে? কেন তাকে এই শব্দটা ইউজ করতে হলে? উনি বলতে পারতেন না নির্বাচন বাধাগ্রস্ত হবে, উনি বলতে পারতেন না নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিবে, নির্বাচনের ফলাফল বা সুষ্ঠু নির্বাচন ইত্যাদি, উনি জেনোসাইড শব্দটা কেন নিয়ে এলেন? এবং অবশ্যই তাদের ভিন্ন ধরনের কোনো পরিকল্পনা রয়েছে, সেটি সত্যি সত্যি মানুষ হত্যার দিক থেকে আমরা যেটি জেনোসাইড বুঝি সেটি বলতে বুঝে মানে সেটি বলতে চেয়েছেন, নাকি নির্বাচনের জেনোসাইড আর এই বাংলাদেশে কখনো নির্বাচন হবে না, নির্বাচন আবার নতুন করে নির্বাচন যাবে সেটি বুঝিয়েছেন? এটি আসলে আমার বোধগম্যতার বাইরে। তবে যেটি বলেছেন অবশ্যই 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 খুবই আতঙ্কের এবং আশঙ্কার বিষয়। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিশ্চয়ই আমরা অন্যভাবে জানি, তিনি মোটামুটি জ্ঞান রাখেন, তার পড়াশোনার পরিধি বিস্তর, তিনি একসময় জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন, এবং নিঃসন্দেহে তার আরেকটি অনেক সুন্দরভাবে তিনি বিভিন্ন বিষয় মন্তব্য করেন, এবং তার এই কথাবার্তা অনেকে রিসিভ করেছেন, জামাতের আইডিওলজি যাই হোক না কেন।
এমন একজন মানুষ হঠকারিতার সাথে কোনো শব্দ ইউজ করবেন, এটা আমি মনে করি না। তাহলে আসলে জামাতের কি পরিকল্পনা রয়েছে, এটি অবশ্যই অনেক বড় প্রশ্ন। আর আরেকটা বিষয় হলো গিয়ে যে এখনো কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে আপনার নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে তৃণমূল তৃণমূলে চাঁদাবাজি কিন্তু এখনো চলছে, এবং বিএনপির প্রার্থিতা নিয়েও সমস্যা অনেক জায়গায় আছে। অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে, প্রার্থী বদলের কথা বলা হচ্ছে এবং কেন্দ্রও বলছে তারা প্রার্থী বদল করবে। আবার বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপি যাদেরকে বিভিন্ন সময় এই চাঁদাবাজি অথবা অন্যান্য ঘটনায় বহিষ্কার করেছিল, তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার একটা পাইকারি হারে ফিরিয়ে আনার একটা হিড়িক শুরু হয়ে গেছে। তো এই সবগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের সামনে বিএনপি এখনো তার নিজের দলটাকে গুছিয়ে নিতে পারেনি, বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে? অবশ্যই, নিঃসন্দেহে। এটি তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। বিএনপি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল। নর্মাল ওয়েতে যখন 5 বছর পর পর নির্বাচন হয়, সেই নির্বাচনগুলোকে সামনে রেখে বড় রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপিতে আমরা দেখেছি নানান ধরনের সংকট, গ্রুপিং, লবিং, আহ এবং এই প্রার্থিতা নিয়ে নানান ধরনের বাণিজ্য, আবার প্রার্থিতা পরিবর্তন করা নর্মাল সময় আমরা দেখেছি। আর এখন তো তারা প্রায় মানে 2018 সালে নির্বাচন অংশ নিলেও ক্ষমতায় তো 17 বছর, 17.5 বছর নেই, তাই না? 18 বছর ধরতে পারি আমরা, বা তারও বেশি। তো এই 2007 থেকে 2011 সরকার আসার আগ থেকে এই পর্যন্ত হিসাব করলে প্রায় 18.5 বছর। এই 18.5 বছরে বা 17.5 বছরে বিএনপির যে বঞ্চিত নেতাকর্মী রয়েছে, মনে অনেক ইচ্ছা ছিল এমপি ইলেকশন করবে, নমিনেশন পাবে, মন্ত্রী হবে, এমন মানুষের সংখ্যা তো অনেক বেড়েছে, অনেক বেড়েছে। সো আমার মনে হয় যেই তালিকা তারেক রহমান দিয়েছেন, 50 থেকে 60টি আসন বাদ দিয়ে, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, আহ কতটি? 63 বাদ আছে, 63। 63, 63, হ্যাঁ, 60টা বাদ দিয়ে, 63টি বাদ দিয়ে 237টি তিনি ঘোষণা করেছেন। হ্যাঁ। তো এর মধ্যে অনেক পরিবর্তন হবে, এটি চোখ বন্ধ করে বলা যায়। অনেক পরিবর্তন আসবে। এবং আমি এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যের কথা বলবো না। যদি নর্মালি রাজনৈতিক হিসাব নিকাশের কথা বলি, তাদের অগ্রিম যে হিসাব নিকাশ, সেখান থেকে অনেক ধরনের চেঞ্জ আসবে। এবং এটি নিয়ে বিএনপির জন্য নির্বাচন অনেক ধরনের সংকটের মুখে পড়তে হবে। স্বতন্ত্র প্রার্থী থাকবে, বিদ্রোহী প্রার্থী থাকবে, এটি খুবই স্বাভাবিক কথা। সেই জায়গা থেকে আমি ছোটখাটো হলেও অনেক ধরনের চ্যালেঞ্জ বিএনপির সামনে দেখছি। খুব যে সাবলীল ভাবে তারা এগিয়ে যাবে এবং এইগুলোকে জামাত পুঁজি করবে। আর এনসিপি তো বলে দিয়েছে যে বিএনপিতে যারা বঞ্চিত, মনোনয়ন বঞ্চিত, তারা আসুন, তাদের জন্য আমাদের পথ খোলা রয়েছে। সো উচ্ছিষ্ট গুলো তারা নিতে চায়। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। জি, তারপরে আমি আসলে শেষ প্রশ্নটাই করি আপনাকে। আসলে এগুলো তো আর নির্বাচনী আলাপ করলাম, এখন নির্বাচন ছাড়া এর বাইরে আলাপ করার কোনো সুযোগ আছে বলে মনে করি না। নির্বাচনটাই জরুরি এই মুহূর্তে, কারণ আমরা অর্থনীতির কথা বলি, সামাজিক যে অস্থিরতার কথা বলি, সেগুলোর পেছনেও কিন্তু এই নির্বাচন না থাকা, জনপ্রতিনিধি না থাকা, এটা কিন্তু একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে। তার মধ্যে আমরা দেখেছি যে সামাজিক একটা অস্থিরতা গত কয়েকদিন ধরে আমরা খেয়াল করছি। সেটা হলো আহ বাউলদের নিয়ে যে ঘটনাগুলি ঘটছে এবং বাউলদের উপর যে টর্চার গুলি করা হচ্ছে। এর আগে আমরা মাজার ভাঙা দেখলাম, এবং আমরা অভূতপূর্ব একটা ঘটনা দেখেছিলাম, সেটা কবর থেকে লাশ তুলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি সামাজিক অস্থিরতাকে কিন্তু খুবই তীব্র করে তুলছে, মানুষের মধ্যে একজনের ভীতি তৈরি করেছে। মিরপুরে যে বিএনপি ঘোষিত প্রার্থী যিনি, তার ব্যাপারে বলা হয়েছে তিনি 4 বিয়ে নিয়ে একটা মন্তব্য করেছিলেন, এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আমার কথা হলো কি, সামাজিক এই অস্থিরতাগুলি যারা তৈরি করছে তারা তো সমাজে আগেও ছিল, এখন তাদের জন্য আমরা খুব প্রবল প্রতাপের সঙ্গে লক্ষ্য করছি। এটা কি আপনার মনে হয় যে সরকার এগুলোকে ইচ্ছাকৃত ভাবে আশকারা দিচ্ছে? এটা আমার মনে হওয়ার কোনো কারণ নেই। এটা যেমন সত্য কথা, আমার মতন অসংখ্য সাধারণ মানুষ, আপনার মতন অসংখ্য বিশ্লেষক বা বিশেষজ্ঞ যারা আরো গভীর চোখ দিয়ে সবকিছু দেখেন, তাদের সবার কাছেই এই বিষয়টি পুরো পরিষ্কার। যেমন ধরুন যে গত 10 মাসে আহ একটি বেসরকারি সংস্থার জরিপ, বা জরিপ ঠিক নয়, তাদের গবেষণা প্রতিবেদন, 10 মাসে
140 জন মবের শিকার হয়ে নিহত হয়েছেন, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি বললেন যে এই সাম্প্রদায়িক শক্তিটি এর আগেও ছিল ছিল কিন্তু এখন প্রকট আকার ধারণ করেছে। রাইট। কারণটি হচ্ছে তাদের কারোর বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি। দৌলতদিয়ায় কবর থেকে লাশ তুলে পোড়ানো হলো। এর চেয়ে বিভৎসতা আর আপনি কি বলবেন? যে বাউল আবুল সরকার মন্তব্য করেছেন ইসলাম ধর্ম নিয়ে, আমি প্রথমত তার এই বক্তব্যের বিরোধিতা জানাই। যে কোনো প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে, কিন্তু তিনি যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছেন সৃষ্টিকর্তাকে নিয়ে, আমি তীব্র বিরোধিতা জানাই। এটি তার ঠিক হয়নি। আবার পক্ষান্তরে তিনি যে প্রশ্নগুলি অ্যারাইজ করেছেন সেগুলো সুষ্ঠু জবাব দেওয়া যেত ইসলামের পরিভাষায়। ইসলাম তো কাউকে আক্রমণ করার কথা বলে না, ইসলাম কারো উপরে হামলে পড়ার কথা বলে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমি তো আর ইসলামের পণ্ডিত নই, যতটুকু সাধারণ পড়াশোনা যতটুকু বুঝি, যে যার যার ধর্ম তার তার কাছে। কোরআনে আয়াত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলে গেছেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এর আগে অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। আজকে যারা তৌহিদি জনতার নামে এগুলো করছে, বিভিন্ন ধর্মভিত্তিক দলের ব্যানারে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তারা কেন এই জায়গাগুলো স্পষ্ট করছে না? তারা বলছে যে এগুলো তো আমরা করিনি, তাহলে তোমরা প্রতিবাদটি জানাও, তোমরা বলো যে এগুলো ইসলামের কাজ নয়। তাও তো আমরা দেখছি না। অতএব এই জায়গাগুলোতে সরকারের একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম যা কিছু চলছে, মব ভায়োলেন্স যেগুলো চলছে, সেগুলোকে তিনি মব বলতে চাননি। সেগুলোকে তিনি ডিফেন্ড করার চেষ্টা করে উল্লেখ করেছেন এগুলো মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তাহলে তো সার্টিফিকেট দিয়েই দিচ্ছে। এখানে তো আমাদের বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই যে সরকারের সমর্থন রয়েছে নাকি সরকার কিছু করতে পারছে না। এগুলো তার বিশ্লেষণের প্রয়োজন নেই। অতএব সরকারের প্রত্যক্ষ সমর্থনে এগুলো ঘটছে। এগুলো তো আপনি ধর্মভিত্তিক বা বিভিন্ন মাজারে 40টির মতন ঘটনা ঘটেছে মাজার হামলার ক্ষেত্রে। এর বাইরে আরো অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো গণমাধ্যমে আসে না, আমরা জানি না। আর যদি আপনি স্বাধীনতার স্মৃতিস্তম্ভ, নিদর্শন, ভাস্কর্য 32 নম্বর থেকে শুরু করে আরো অসংখ্য যে আমাদের স্মৃতিবাহী যে স্থাপনাগুলো ছিল, সেগুলো তো এই কথিত মব, আমি তো এগুলো কথিত মব বলবো না, এগুলো তো আরে মব কোনটা? হঠাৎ করে উশৃঙ্খল হয়ে ওঠে মানুষ, হঠাৎ করে তাদের মেজাজ হারিয়ে ফেলে, এটাই তো মব, তাই না? উত্তেজিত রাইট। জনতা। এরা তো উত্তেজিত জনতা না, এরা এরা অর্গানাইজড জনতা। আর আমরা এটাকে জনতা বলছি, আমরা মিডিয়া এটাকে জনতা হিসেবে ট্রিট করছি। কেন মিডিয়াকে এই শব্দ ইউজ করতে হবে? তারা বলতে পারেন একটা বিশেষ গোষ্ঠীর উচ্ছৃঙ্খল দলবদ্ধ একটা গ্রুপ, তাও বলে না। এখানে মিডিয়ারও দায়বদ্ধতা আছে। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের রাজনীতি এবং সামাজিক পরিস্থিতি নিয়ে জনাব মঞ্জুর আলম পান্নার বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো আপনি লিখে জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।